নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক এক বছর আগে গত নভেম্বরে আপনাদের যদি ফিরিয়ে নিয়ে যাই তাহলে আপনাদের মনে থাকবে যে এইরকমই সন্ধে হলে একটু শীত শীত হাওয়া, একটু হালকা চাদরটা নামিয়ে নিতে হচ্ছিল, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর রাজনৈতিক উত্তাপের যে পারদটা সেটা ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল। কারণ তার কয়েক মাস পরেই ছিল হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, এবং সেই সময় একটা শব্দ খুব প্রচলিত হয়েছিল, বেসুরো। আমরা দেখছিলাম যে সেই সময় ঘাসফুল শিবিরে একের পর এক নেতা বেসুরো হচ্ছিলেন এবং কিছুদিন পরই তারা যোগ দিচ্ছিলেন উল্টো ক্যাম্পে, অর্থাৎ গেরুয়া শিবিরে। কেউ যাচ্ছিলেন চার্টার্ড ফ্লাইটে, কেউ বা এখানে অমিত শাহর সভা সেখানে যোগদান করছিলেন। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে 213টা আসন নিয়ে বিপুল জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গেরুয়া শিবিরে পাল্টা বেসুর দেখা যাচ্ছে মাঝে মধ্যে, এবং দেখা যাচ্ছে ফিরতি প্যারেড। আর এই গোটা যে, কেউ বলছেন কুনাট্যরঙ্গ, কেউ বলছেন নাটকীয় ঘাত প্রতিঘাত, এই সমস্ত কিছুতে একদম নবতম সংযোজন হচ্ছেন প্রবীর ঘোষাল, তিনি বেসুরো হয়েছেন। সমস্ত কিছুতে একদম নবতম সংযোজন হচ্ছেন প্রবীর ঘোষাল, তিনি বেসুরো হয়েছেন। এবং তিনি বেসুরো হয়েছেন প্রথম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায়, তারপর সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলছেন যে বিজেপিতে কাজ করার লোক যত, তার থেকে নাকি টাকা চাওয়ার লোক বেশি। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকে অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুপ্রিয় চন্দ, বিজেপির পক্ষ থেকে রয়েছেন কনিষ্ক পণ্ডা, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়। দুজন খুব স্পেশাল স্পিকার রয়েছেন আজকে। একজন সুরজিৎ সাহা, আপনাদের মনে থাকবে, যিনি সদ্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত হয়েছেন বিজেপি থেকে, এবং রয়েছেন তথাগত রায়, যিনি সমহিমায় বিজেপিতে রয়েছেন কিন্তু মাঝে মাঝে পাওয়া যাচ্ছে তার বিস্ফোরক সমস্ত পোস্ট। এবং আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখাবো এবার বেসুরো প্রবীর ঘোষাল, বিজেপিতে কাজ করার চেয়ে টাকা চাওয়ার লোক বেশি। তৃণমূলের মুখপত্রে বিজেপি প্রার্থীর এই লেখায় রাজ্য রাজনীতিতে প্রত্যাশিত শোরগোল। ভোটের আগে রাজ্যে বেসুরোদের আসর বসেছিল, ভোটের পর আবারও বাড়ছে বেসুরোদের ভিড়। সেই তালিকায় নতুন নাম প্রবীর ঘোষাল। বুধবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার জন্য কলম ধরেন উত্তরপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রতিবেদনের শিরোনাম, কেন বিজেপি করা যায় না। নিচে লেখা, ওখানে কাজ করার থেকে টাকা চাওয়ার লোক বেশি। বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে বাড়তে কোন জায়গায় পৌঁছেছে, সাংবাদিক বৈঠকে তা আরও স্পষ্ট হয়ে যায়। বিজেপি করা খুব মুশকিল। আমি আগে সেটা লিখেছি যে ভোটের সময় যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, ভোট চলাকালে আমি সরে দাঁড়াতে চেয়েছিলাম। এত বিড়ম্বনার মধ্যে পড়তে হবে দলের ভেতরে, আমি কোনোদিন কল্পনাই করতে পারি। বিজেপিতে আমি মানসিকভাবে তো বিজেপিতে কোনোভাবে এখনো নেই। তারাও কোনো যোগাযোগ রাখে না, আমি তো কোনো যোগাযোগ করি না। শাসক দলের দাবি, প্রবীর ঘোষালের এই প্রতিবেদন গেরুয়া শিবিরের অন্দরের ডামাডোলের প্রমাণ। বিজেপির নেতা প্রবীর ঘোষাল, তিনি বিজেপির ভেতরে কি চলছে, কিভাবে তিনি এই ভয়ঙ্কর জিনিসগুলো দেখেছেন, যেটা সাধারণ ভাবে বাইরে থেকে হয়তো সাধারণ মানুষ দেখতে পারেন না বা সাধারণ বিজেপি কর্মীরাও বুঝতে পারেন না, তো সেগুলো তিনি লিখেছেন, তো সেইটাই প্রকাশিত হয়েছে। 2016 সালে তৃণমূলের টিকিটে উত্তরপাড়া কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন প্রবীর। গত বিধানসভা ভোটের আগে হঠাৎ করে বদলে যায় তার গলার সুর। এরপর ফেব্রুয়ারিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন। উত্তরপাড়া থেকেই তাকে প্রার্থী করে গেরুয়া শিবির, কিন্তু তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে হেরে যান তিনি। ভোটের পর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। প্রবীরের প্রতিবেদনে তাই প্রত্যাশিতভাবেই অস্বস্তিতে রাজ্য বিজেপি। আজকে অনেকের সঙ্গে সুর মিলিয়ে অনেকে ওখানে পুরনো জায়গায় ফিরে যেতে চাইছেন। হয়তো ভাবছেন যে এটা বললে ভালো সার্টিফিকেট পাওয়া যাবে, রাস্তা খুলে যাবে। যেতে হয় যান, মিথ্যা কথা কেন বলছেন? প্রবীর বাবু উত্তর দিতে পারবেন না। যে বলেছে মালের দায়িত্ব আরোহী। ভোটের আগে প্রথমে সুর বদলেছিলেন, তারপর শিবির। ভোটের পর আবারও তার গলায় অন্য সুর। এবার কি শিবির বদল সময়ের অপেক্ষা? দুয়ে দুয়ে চার করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি প্রথমে তথাগত বাবুর কাছেই যাব। তথাগত, আপনার পোস্ট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, এবং যাতে টাকা এবং নারী প্রসঙ্গ তার জল এতদূর গড়িয়েছে যে তা নিয়ে মামলা মকদ্দমা অবধি হয়েছে।
প্রবীর ঘোষাল, যাকে আমরা দেখেছিলাম, আপনারা বারবার যেটা বলেন, চার্টার্ড ফ্লাইটে করে গিয়ে যারা যোগদান করেছিলেন বিজেপিতে, সেই ব্রিগেডের অন্যতম প্রবীর ঘোষাল, যিনি টিকিটও পেয়েছিলেন বিজেপির হয়ে, তিনি এখন বলছেন যে আগেও তিনি ভেবেছিলেন, এমনকি ভোটের সময় তিনি দুবার সরে দাঁড়াতে চেয়েছিলেন, এবং বিজেপিতে কাজ করা যায় না, কারণ কাজ করার লোক যত, তার থেকে টাকা চাওয়ার লোক বেশি। প্রবীর ঘোষাল যে কথাগুলো বলেছেন, আজকে বলেছেন, এই সব কথাগুলো কিন্তু তার মুখে বিজেপির প্রার্থী হবার সময় শোনা যায়নি। তখন খুব তিনি সোনামুখ করে বিজেপির ফর্ম নিয়ে ওখানে গিয়ে নাম লিখিয়ে প্রার্থী হয়েছেন, তারপরে দাঁত বার করে বিভিন্ন জায়গায় সভা করে বেরিয়েছেন, বিজেপির জয় শ্রীরাম স্লোগানও দিয়েছেন, সবই দিয়েছেন। তারপরে বিজেপি হেরে যাওয়ার পরে তার সুর বদলে গেছে, তখন ইনি বলছেন বাপরে বাপ, বিজেপিতে কি বিড়ম্বনা, কি রকম অর্থ, কি রকম নানা রকম। এই জিনিসগুলো প্রত্যাশিত, কারণ এরা এসছিল ধান্দাতে। প্রবীর ঘোষালকে আমি সাংবাদিক হিসেবে অনেকদিন চিনি এবং সাংবাদিক হিসেবে তাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু রাজনীতিতে আসার পরে তার যা চেহারা দেখছি সেটা নক্কারজনক। এরা যে বিজেপিতে এসছিলেন সেটা কোনো আদর্শের টানে নয়, সেটা শুধু ধান্দা এসছিলেন। এখন ধান্দা নিষ্ফল হয়ে গেছে, বিজেপি হেরে গেছে, তারা ফিরে যেতে চান। ফিরে যাওয়ার জন্য এখন বিড়ম্বনা, অর্থ, এইসব নানা রকম বাহানা তৈরি করছেন। এগুলো মানুষ বোঝেন, এগুলো বাজে কথা এবং এগুলোর কোনো তাৎপর্য নেই। কিন্তু এর সঙ্গে একটা কথা বলতে হবে, এর পেছনে যে বড় বিজেপির গলতটা আছে, যখন বিজেপিতে এইসব বেনজল ঢুকেছিল তখন বিজেপির নেতারা এদের নিয়ে এবং পুরনো কর্মীদের অবহেলা করে এদের নিয়ে ধেই ধেই করে নেচেছিলেন। আজকে তারই মাসুল দিতে হচ্ছে। কার উদ্দেশ্যে এই কথাটা বলছেন আপনি, বা কাদের উদ্দেশ্যে নির্দিষ্টভাবে? এই যে কোটানকোট ধেই ধেই করে কারা নেচেছিল? এখন পর্যন্ত আমি যা টুইট করেছি, যা বলেছি, তা থেকে এই জিনিসটা পরিষ্কার নয় যে কার উদ্দেশ্যে বলেছি। আপনার কেএসডিএ যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে আমি আবার বলে দিই, কেডিএসএ টিম, যারা নির্বাচন প্রক্রিয়ায় ছিলেন, যারা নির্বাচন পরিচালনা করেছিলেন, যারা পুরনো বিজেপির আদর্শনিষ্ঠ কর্মীদের এক পাশে সরিয়ে এই বেনজলদের নিয়ে ধেই ধেই করে নেচেছিলেন, তাদের কথা বলছি। এই কেডিএসএ কারা? আবার একই প্রশ্ন, এটা তো সবাই জানে কেডিএসএ কে। আমি তো খুব পরিষ্কার করে দিয়েছি, সেই 6 মে তারিখে আমি টুইট করেছিলাম, কেডিএসএ, কে মানে কৈলাস, ডি মানে দিলীপ, এস মানে শিবপ্রকাশ, এ মানে অরবিন্দ। অনেক দিন আগে পরিষ্কার করে দিয়েছি আমি। মানে শুভেন্দু অধিকারী তিনি এই নিশানায় নেই তো? মানে তার যে ভূমিকা ছিল সেটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই তো? অবশ্যই নেই। শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী 2007 সালে তার যে লড়াই দেখেছি আমি নন্দীগ্রামে, সেইটা দেখবার পর থেকে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। তাছাড়া আমি জেনেছি তিনি ছোটবেলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় যেতেন। এই সংস্থার শাখায় যারা যায় তাদের গায়ে একটা সংস্কারের ছাপ পড়ে যায়, যেটা কোনো দিন মোছে না। এবং সেই জন্য আজকে শুভেন্দু অধিকারী দলে যে নেতৃত্ব দিচ্ছেন, আজকে বলা যেতে পারে তিনি দলের অন্যতম ভরসা। অতএব শুভেন্দু অধিকারীকে এই দলে ফেলার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া উনি তো নির্বাচন পরিচালনা করেননি, উনি একজন প্রার্থী ছিলেন মাত্র, এবং মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন এমন প্রার্থী ছিলেন। তথাগত বাবু, প্রবীর ঘোষাল যে কথাটা বলছেন যে টাকা চাওয়ার লোক বেশি, আর আপনি যে টাকা এবং নারী প্রসঙ্গ তুলছিলেন, আপনি কি এখনো সেটাতেই স্টিক করেন? এবং কোথাও প্রবীর ঘোষালের উদ্দেশ্য যাই হয়ে থাকুক না কেন, আপনি যেমন অভিযোগ করলেন যে ধান্দা ছাড়া কোনো কারণ নেই, কিন্তু এই যে টাকা প্রসঙ্গ, যে টাকা চাওয়ার লোক বেশি, এই বক্তব্যটা কি জাস্টিফাইড আপনি মনে করেন? আমি কি আজ পর্যন্ত কোনো বক্তব্য থেকে পেছনে সরে এসেছি? তুমি তো আমাকে বহুদিন ধরে দেখছো।
একটা বক্তব্য থেকে আমি প্রথমে সরে এসেছি। আমি আজকেও বলছি, খুব পরিষ্কার করে বলছি, যাকে ইংরেজিতে বলে রিড মাই লিপস, বিজেপিতে নির্বাচনে, বিশেষ করে প্রার্থী চয়নে এবং তাদেরকে লড়ানোর প্রক্রিয়াটাতে টাকা এবং নারী একটা বিশাল ভূমিকা পালন করেছে। এটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ, সেটা আপনিও জানেন তথাগতবাবু, এবং আপনি যেরকমটা বললেন যে সত্যি আপনি এই বক্তব্যে স্টিক করে রয়েছেন, এই বক্তব্য থেকে আপনি এসব একচুলও নতুন সরেননি। কি বলছো? এ তো আমি 3 মাস ধরে বলে আসছি, এ তো আমি 3 মাস ধরে বলে আসছি। আর 3 মাস পরে কি বলছো এগুলো? 3 মাস ধরে আমি বলে আসছি। কিভাবে টাকা নারী প্রসঙ্গ, কিভাবে এই প্রসঙ্গটা এখন নতুন করে কি উত্থাপিত বলছো কেন হচ্ছে, অর্থাৎ কিভাবে তার অবতারণা হয়েছিল সেটা একটু বলবেন আমাদের। এই থেকে বাকিটা তোমাকে বুঝে নিতে হবে। সবাই বুঝতে পারছেন, তুমিও বুঝতে পারছো, বাকিটা তোমাকে বুঝে নিতে হবে। তথাগতবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা এরপর আজকেও যে পুরো ভোট নিয়ে যে কমিটি দেখলাম বিজেপির, সেখানেও তো তাদেরই ভিড় যারা ভিন পার্টি থেকে, আর নির্দিষ্টভাবে বললে তৃণমূল কংগ্রেস থেকে যারা এসেছেন। আমার কিছুই বলবার নেই। আমি আগে যেটা বলেছিলাম আবার সেটার অবতারণা করছি। বিজেপির পুরনো কর্মী যারা ছিলেন, যারা এই রাজ্যের মানুষের নাড়ির খবর রাখেন, যারা বিজেপি এই রাজ্যে কি করে উঠেছে সেটার সম্বন্ধে উপলব্ধি রাখেন, তাদেরকে যদি অবহেলা করা হয়, শুধু যদি সেই আবার তৃণমূল থেকে আসা সব কর্মী যে ব্রাত্য তা নয়। তৃণমূল থেকে আসার কর্মীদের মধ্যে বেছে নিতে হবে, কিন্তু প্রাধান্য দিতে হবে যারা নিজের প্রাণ, নিজের জীবিকা তুচ্ছ করে বিজেপি করেছে এতদিন ধরে। তাদের যে উপলব্ধি আছে সেটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আর সেটা যদি না দেওয়া হয়, তাহলে বিধানসভা ভোটে যা হয়েছে পুরসভা ভোটেও তাই হবে। যেহেতু তথাগত বাবু আপনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন যে মন্তব্য আপনি করেছেন সেটা আপনি সেটাতে স্টিক করে থাকছেন, এবং সেটা আপনি একেবারে একদম অনড় থাকছেন আপনার বক্তব্যে। যেহেতু মামলা মোকদ্দমা অবধি শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি চিরকালই থাকি, তো সেক্ষেত্রে মামলার প্রয়োজনে কি আপনি এই বক্তব্য পেশ করতে সম্মত? ভুল করছো। একটা ভুল শুধরে দিই আমি। মামলা মোকদ্দমা আদৌ হয়নি। একটি উকিল নামধারী পদার্থ একটা চোতা কাগজে কিছু নালিশ লিখে হেয়ার স্ট্রিট থানা থেকে জমা দিয়েছে। তাকে আমি বলেছি আইনটা একটু ঝালিয়ে নিতে, কারণ যেটা সে করতে গেছে সেটার বিচার করার কাজ হেয়ার স্ট্রিট থানার নয়। এই সমস্ত লোক আজকাল হাইকোর্টের উকিল হয়, ভাবতেও আশ্চর্য লাগে। কোনো মামলা মোকদ্দমা হয়নি, কোনো মামলা মোকদ্দমা হতে পারে না, আমি আজ পর্যন্ত যা বলেছি। তথাগত বাবু অনেক ধন্যবাদ। তথাগত রায় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তিনি অনড় থাকলেন তার বক্তব্যে যে এই গোটা বিষয়টা একটা হঠকারী সিদ্ধান্ত হয়েছিল, এবং তার সরাসরি দ্ব্যর্থহীন ভাষায় তিনি অভিযোগ করছেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের দিকে তার নিশানা। একই সঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্কে অত্যন্ত সপ্রশংস তথাগত রায়, এবং তার অভিযোগ যে প্রবীর ঘোষাল এখন যে সমস্ত যুক্তি দিচ্ছেন সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি সেখানে গেছিলেন তার কথা মতো, তার অভিযোগ মতো যে তিনি সেখানে গিয়েছিলেন, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, সেই উদ্দেশ্য পূরণ না হওয়াতেই আজকে বেসুর হচ্ছেন তিনি। আমি একটু আসবো সুরজিৎ সাহার কাছে। সুরজিৎ সাহা, আমরা জানি কয়েকদিন আগেই তিনি মুখ খুলেছিলেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলায় পত্রপাঠ তিনি বহিষ্কৃত হন। সুরজিৎ বাবু, আমরা এই যে বিজেপির গত কয়েক মাস ধরে একটু ডামাডোল যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যাদের আবাহন করে নিয়ে আসা হয়েছিল রীতিমতো ঢাকঢোল পিটিয়ে, তাদের একের পর এক হয় বেসুর হচ্ছেন, না হলে তারা সরাসরি গিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন বা অ্যাটলিস্ট যোগদানের জন্য তদবির করে যাচ্ছেন। অন্যদিকে আপনি বহিষ্কৃত, আপনি গোটা বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, এখনও একই জায়গায় বলছি যে যারা এই সমস্ত তৃণমূলের নেতারা তৃণমূলে থাকাকালীন যাদেরকে তৃণমূল শুদ্ধিকরণ করার জন্য যাদেরকে দলে জায়গা দিচ্ছিলেন না, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।
এবং তারা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তখন ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার একটা জায়গায় ছিল। পশ্চিমবঙ্গবাসী চেয়েছিল যে ভারতীয় জনতা পার্টির সরকার হোক, ভারতীয় জনতা পার্টির মুখ চেয়েছিল। কিন্তু যখন এই সমস্ত যারা তাদের দলের থেকে যারা বাইরে, যাদেরকে পছন্দ করেনি লোক, সে সমস্ত লোক যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে, তখন তারা যখন মুখ হয়ে উঠে আসে ভারতীয় জনতা পার্টির, তখন সাধারণ নাগরিক চিন্তা করে যে ভারতীয় জনতা পার্টিকে যদি ভোট দিই সেই লোকগুলোকেই ভোট দেওয়া হবে যাদের বিরুদ্ধে লোকে ভোট দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে চেয়েছিল। তাই ভারতীয় জনতা পার্টিকে লোকরা ভোট দেয়নি। এবং আবার তৃণমূল যে সমস্ত লোকগুলো, এই বদনামের লোকগুলো যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তৃণমূল নিজেকে শুদ্ধিকরণ করে নিল, আর ভারতীয় জনতা পার্টির বুদ্ধির ঘাটতি হলো। তার ফল কিন্তু এই 2021-এর বিধানসভা নির্বাচন। কনিষ্কদার কাছে আসবো। কনিষ্কদা, আমরা দেখেছিলাম যে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে যে সমস্ত যোগদান হয়েছিল, এমনকি মনে থাকবে যে শুভেন্দু অধিকারী তিনি যোগদান করেন অন্তত 10 থেকে 11 জন জনপ্রতিনিধি সঙ্গে নিয়ে। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে একের পর, এবং স্লুইস গেটটা শুভেন্দু অধিকারী যোগদানের পর আরও বেশি করে খুলে গিয়েছিল, তারপর আমরা আবার বিজেপি মুখী যে প্যারেডটা সেটাকে খুব জোরদার দেখতে পেয়েছিলাম, এখন ফিরতি প্যারেড দেখতে পাচ্ছি। তাহলে কি বিজেপির জন্য আসলে এটা খুব আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছিল? ঘটনাটা একটু বলি, একটা কবিতা দিয়ে বলি। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। কাকে? আমাকে? সবাই মিলে। না না না, আচ্ছা, কবিতাটা সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তারপরে লিখছেন সবাই মিলে কামড়ে দেব মিথ্যা অমন ভয় পেলে। সুকুমার রায়ের একটি কথা। তো আজকে যারা কালিদাসের ভূমিকা পালন করছেন, অর্থাৎ দলে থেকে দলে বসে দলের ডাল কাটছেন, তারা কালিদাস ছাড়া আর কিছুই নয়। কিন্তু দলে বসে দলের ডাল কে কাটছেন? অন্য ডালে জায়গা পাকা করেই কাটছেন বেশিরভাগ। আমি প্রবীর ঘোষালের কথা বলছি না, এখনো অবধি তিনি কোনো দলে যাওয়ার কথা তো শোনা যায়নি, জল্পনা রয়েছে, কিন্তু অন্য ডালে তো তারা যাওয়ার ব্যবস্থা করছেন। অন্য ডালে টিকিট পাকা করে, অন্য ডাল টিকিট মানে অন্য ডালে স্পেস, নিজের জন্য জায়গা, সেটা পাকা করে তারপর তো দলের ডাল কাটছেন। হ্যাঁ, এবারে দেখুন, আমাদের এই দল থেকে শঙ্কর সেন বাঘেলা চলে গেছিলেন 40টা বিধায়ক নিয়ে। আমাদের গুজরাটে কিছু করতে পারেনি, কিন্তু আমরা দেখেছি যে ওই দলে থেকে আজকে প্রবীর বাবুর মতো এত বড় বিচক্ষণ সাংবাদিক ভদ্রলোক, যিনি এই দলে থেকে কাজ করার সুযোগ পাননি, এখানে নাকি টাকা কুড়ির ব্যাপার চলে, উনাকে আমি বলতে চাই যে দলে থেকে আপনারা কি করলেন যে শুভেন্দু বাবুদের মতো লোককে নিয়ে আসতে হচ্ছে? কুণাল ঘোষ তিনি কি বলেছিলেন কি করলেন যেটা আপনারা জানেন। আজকে সুরজিৎ সাহা পোস্টের উত্তর চাইলে বহিষ্কার হবে, আর যে সমস্ত কালিদাসরা গাছে বসে ডাল কাটছে আপনি বলছেন তাদের বিরুদ্ধে কেন পার্টি অ্যাকশন নিচ্ছে না? আপনারা এও জানেন যে উত্তরটা দিন, আমার প্রশ্নের উত্তরটা দিন, যে ভারতীয় জনতা পার্টি আপনার কথা মতন যারা কালিদাসরা ডালে বসে গাছ কাটছে তাদের কেন বহিষ্কার করা হচ্ছে না? খুব ভ্যালিড প্রশ্ন কনিষ্কদা, খুব ভ্যালিড প্রশ্ন কিন্তু সুরজিৎ সাহা করছেন। তিনি বলছেন যে আপনি যদি মনে করেন যে ডালে বসে ডাল কাটছে তারা কেন বহিষ্কৃত হচ্ছেন না? না, উনারা তো কোনো পদে নেই, উনারা তো আমাদের দলের এখনো কোনো মুখপাত্রও নয়, দলের সমর্থকও নয়। উনি নিজে একটি ওই কি বলে মেম্বারশিপ নিয়েছে, তো সেই মেম্বারশিপ আপনিও নিতে পারেন, অনেকেই নেয়। যখন বলছেন তখন তো বলছেন পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের এত মেম্বার, তাদের মেম্বারশিপ থেকে কেন বহিষ্কার হচ্ছে না? কেন যুব মোর্চার রাজ্য সভাপতি কেন বহিষ্কার হবে না? আমাকে বলতে দিন, আমার আরে আপনি আমার প্রশ্নটার উত্তর দিন না একটুখানি, ছোট করে বলছি আপনাকে।
যে মেম্বার তো যখন বলেন তখন তো বলেন যে পৃথিবীর সবচেয়ে বড় দল আমাদের, সেই মেম্বারশিপের উপরেই যারা মিস কল মেম্বারশিপ মেনেছে, তাহলে সেই মেম্বারশিপ থেকেই বা কেন বহিষ্কার হচ্ছে না? বিজেপিতে আপনি এতদিন ছিলেন, বিজেপির নিয়ম কানুন নীতি আপনার জানা আছে, সেখানে দাঁড়িয়ে আপনি যে শুধু কি সুরজিৎ সাহার জন্য না আরো বাকি সবার জন্য? শুধু সুরজিৎ সাহার জন্য না আরো অনেকের জন্য? আপনার কথা শোনা হবে না, কারণ আপনি আরে আপনিও কালকে বুঝতে পারবেন কনিষ্ক বাবু, আপনিও কালকে বুঝতে পারবেন। আজকে যে কমিটি হাওড়া কলকাতায় হয়েছে, এইবার দেখুন কতজন রিজাইন করে। যে আপনি যে টাকা কুড়ির প্রসঙ্গ তুলেছেন, সেই টাকা কুড়ির প্রসঙ্গ কুণাল ঘোষ তুলেছিল, যে সারদার সমস্ত টাকা জমা আছে মমতাদির ঘরে, ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই একই কথা মুকুল বাবু তুলেছিলেন, এই একই কথা রাজীব বাবু বন দপ্তরের দুর্নীতি নিয়ে তুলেছিলেন, এই একই কথা সব্যসাচী বাবু তুলেছিলেন। আজকে যারা ভেবেছিলেন যে ওখানে গিয়ে আনন্দ থাকবে, তুলেছিলেন শুভেন্দু বাবুকে কেন টাকা খাম নিয়ে দেখা গেছে নারদাতে, কেন দলে নিলেন? কেন দলে নিলেন? শুভেন্দু বাবুকেও তো খাম নিয়ে দেখা গেছে। আমি কনিষ্ক ভান্ডার এবং সুরজিৎ শাহর কাছে আসবো, যে বিজেপি আর পার্টি উইথ আ ডিফারেন্স, তার যে নানান রকম মুখ নানা। আসবো প্লিজ রাখুন, সুরজিৎ শাহ আসবো প্লিজ। মপ্রিয়াদি প্রশ্নটা রাখুন। হ্যাঁ আসবো ডেফিনেটলি সুরজিৎ শাহ একটু থাকুন, আমি একটু কারণ বিরোধীরা কার্যত দেখছি এই মুহূর্তে দর্শকের ভূমিকা। আমি একটু সুপ্রিয় এক সেকেন্ড আসবো, কনিষ্কদা আসবো, সুরজিৎ দা আসবো প্লিজ। আমি সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয়, প্রবীর ঘোষাল তিনি মনে করছেন যে বিজেপিতে কাজ করা যায় না। আমরা দেখেছি কয়েকদিন আগে রাজীব ব্যানার্জি সেটা মনে করছিলেন, এবং রাজীব ব্যানার্জি তিনি আগরতলায় গিয়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। প্রবীর ঘোষালও কি ফিরছেন? আসবো ঢুকতে পারছে না রাজীব ব্যানার্জি। আসবো প্লিজ এক সেকেন্ড, কনিষ্কদা এক সেকেন্ড। সুপ্রিয়, স্বাভাবিক, আজকে উত্তেজনার দিন, খুব ঠান্ডা পড়ে গেলেও কনিষ্কদার আজকে উত্তেজিত হয়ে যাবেন, এটাই খুব স্বাভাবিক। সুকুমার রায় প্রণম্য, কনিষ্কদা প্লিজ প্লিজ, আপনি সুরজিৎ বাবুকে জ্ঞান দিচ্ছিলেন অন্যের সময় কথা না বলার জন্য, আপনিও নিশ্চয়ই সেটা মেনে চলবেন বলে আশা করছি। সুকুমার রায় প্রণম্য। আমার শুধু কনিষ্কদার সুকুমার রায়ের কবিতাটা শুনতে শুনতে মনে হচ্ছিল আরেকটা সুকুমার রায়েরই লেখা, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজি আয়। তো আবল তাবলে যে আহ্বান, সেই আহ্বান আমাদের আহ্বান নয়, কিন্তু বিজেপি ছেড়ে যাওয়ার যে আহ্বান বিজেপির ভেতর থেকে অনেকে দিচ্ছেন। তো বিষয়টা বিজেপি এই মুহূর্তে কোথায় রয়েছে, এবং সুরজিৎ বাবু যে কথা বলছেন ভীষণ সিরিয়াস। এত মজা, এত ইঙ্গিত, এত আক্রমণ ডিস্টার্বিং। যেমন গুরু তেমন চেলা, দুজনই ডিস্টার্বিং। যেমন গুরু তেমন চেলা। বিধানসভায় বলতে দেন না, ওয়াক আউট করে যায়। এখন ইনি চেলা এসছেন, টিভিতে বলতে দেবেন না, ওয়াক আউট ইনি করে গেলে ভালো। ভেঙে দেবে বলবে কি ভাই? বিধানসভায় তো তোমরা ঢুকে বলছো পা ভেঙে দেবে। আপনি ছিলেন নাকি বিধানসভায়? যিনি আজকে দল চালালেন প্রবীর ঘোষাল বিধানসভার প্রার্থী ছিলেন, আপনি প্রার্থী ছিলেন নাকি? আপনি কোন কেন্দ্রের প্রার্থী ছিলেন কনিষ্কদা? কি বিধানসভায় ছিলেন নাকি ভাই? যে বিধানসভায় কেন শুভেন্দু বেরিয়ে এসছে বলছো? আমি বলছি গুরুর কথা, আপনি তো চেলা। আপনি তো গুরুর চেলা। সে কি গুরু ভাব নেবেন, গুরু দায় নেবেন না? প্রবীর ঘোষাল কি তৃণমূল কংগ্রেসে আসবে? সুপ্রিয়, হিরোগ্রানির চেলা। আপনি গুরু, আসবো প্লিজ এক সেকেন্ড, কনিষ্কদা এক সেকেন্ড, গুরু ভার নেবেন, গুরু দায় নেবেন না? এক সেকেন্ড। হ্যাঁ, আমি শুধু বলছি প্রবীর ঘোষালও কি তৃণমূল কংগ্রেসে আসবেন? না না, প্রবীর ঘোষাল কি করবে? সে প্রবীর ঘোষাল তৃণমূল কংগ্রেস একসময় জোর দিয়ে, তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, তরুণ তুর্কি থেকে শুরু করে সিনিয়র, তারা বলেছিলেন যে গদ্দার বেঈমানরা ঠিক এই সময়, এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তাদের কোনোভাবে ফিরতে দেওয়া হবে না, তাদের চিনে নেওয়া হয়ে গেছে, তারা দুর্নীতিগ্রস্ত, তারা গেছে কারণ তারা বাঁচতে চেয়েছে সিবিআই ইডি এদের কাছ থেকে, এই সমস্ত অভিযোগ এসেছিল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে একজন যুব যোদ্ধা হিসেবে, তার টিমের একজন হিসেবে, এবং আমার প্রজন্মের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের পক্ষ থেকে দর্থহীন ভাষায় একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই। আমরা মনে করি যে সময়টায় এনারা দল ছেড়েছিলেন, তার পরবর্তীতে যা কিছুই ঘটে যাক না কেন, রাজনীতির মানচিত্রে তাদেরকে তৃণমূল কর্মীদের আবেগের সামনে, আমি বারবার বললাম, আপনি ডিস্টার্ব করলে আপনি পুরো শো বলতে পারবেন, আপনার বলার সময় অসুবিধা হবে, আপনি প্লিজ একটা ডেকোরাম মেনটেন করুন। আমি শুধু বলছি দর্থহীন ভাষায় এই কথাটা, যে সময়টা এরা দলটা ছেড়েছিলেন, তৃণমূল কংগ্রেস ছেড়েছে, যে কোনো দল যে সময় তারা ছেড়েছিলেন, তাতে ভবিষ্যতের উত্তরদায়িত্বের জায়গা থেকে তাদেরকে একাধিক প্রশ্ন প্রসঙ্গের সামনে পড়তে হবে, কিন্তু তাদের পারফরমেন্স, এটা তাদের দায়িত্ব যে সেই পারফরমেন্সের মাধ্যমে কর্মীদের
যে আবেগ, সেই আবেগটাকে সম্মান রেখে তারা দলের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন, এটা তাদের কিন্তু তারা যে তারা ফিরলে কর্মীদের আবেগ ক্ষুণ্ণ হবে না? না, দল এখন বৃহত্তর জায়গায় যাচ্ছে, দলের সামনে একাধিক প্রজেক্ট রয়েছে, ফলে আরো বেশি করে লোক দরকার। এবং যারা আগে থেকে ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন, তাদের প্রত্যেকটা এফিশিয়েন্ট যারা কর্মী, এফিশিয়েন্ট যারা নেতৃত্ব, তাদের আমাদের দরকার। সে কথা কি বোঝাবে? প্রসূনকে কি বোঝাবেন? কল্যাণবাবু এখনো সাংসদ, শিশিরবাবু কোন দলের সাংসদ আপনি গ্রুপ থেকে শুনে নিন। আমাকে ডিস্টার্ব না করে আপনি মিস কল দিন গুরুকে, আপনার গুরুকে মিস কল দিন। কল্যাণবাবু দর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেস সাংসদ, আপনি বলুন শিশিরবাবু কোন দলের সাংসদ? আমি প্রথমেই প্রাইভেট লিমিটেড কোম্পানি চাকর, না প্লিজ কোন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করেন, দলে কাজ করেন না। না প্লিজ কোন ব্যক্তি আক্রমণ না। রাজাগোপাল বাবু এবং সৌগতার কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ এখনো অবধি আমি তাদের কাছে যেতেই পারিনি। ছোট্ট একটা বিরতির পর আমি তাদের কাছে যাব। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন আপনার রায়। এই গত কয়েক মাসে বা প্রায় এক বছরের কাছাকাছি সময়ে বাংলার রাজনৈতিক ডিকশনারিতে বেশ কিছু নতুন শব্দ আমরা দেখেছি, যেমন বেসুরো, দলবদলু ইত্যাদি ইত্যাদি। যারা দলবদল করছিলেন তারা সেই সময় বলছিলেন যে দলে থেকে তারা কাজ করতে পারছেন না, তাদের দম বন্ধ হয়ে আসছে। ভোটের পর তাদের অনেকের মুখেই যেন ভাঙা রেকর্ড বাড়ছে। দলবদলের ক্রোনোলজি মেনে এবারও প্রথমে সুর বদল অর্থাৎ বেসুর হওয়া, তারপর শিবির বদল। শুরুটা হয়েছিল শুভেন্দু অধিকারীর ইস্তফার পর থেকে। গত শীতের সময় থেকেই বেসুরো গাইছিলেন একের পর এক তৃণমূল নেতা। কারোর বক্তব্য ছিল দলে যোগ্য সম্মান পাচ্ছেন না, কারোর আবার দাবি ছিল দলে থেকে কাজ করতে পাচ্ছেন না। সব মিলিয়ে প্রথমে সুরবদল, তারপর শিবির। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর ফের ধাক্কা, টিকিট না পেয়ে একের পর এক নেতার ক্ষোভ, সেই ক্ষোভকে অস্ত্র করে শিবির বদল। আমার উপর একজন পর্যবেক্ষক চাপিয়ে দেওয়া হয়েছিল, উনি একটু মাতব্বরি করতেন, সাবাং আমি সেগুলো বলিনি, কিন্তু তাও মেনে নিয়েছিলাম সবকিছু। কিন্তু এই প্রার্থী না করাটা আমি ঠিক মেনে নিতে পারিনি। তৃণমূল করে এসেছি, কিন্তু তৃণমূল এই 4 বারের পর আমাকে সম্পূর্ণরূপে সরাসরি কি প্রদেশ, কি জেলা আর কি ব্লক থেকে আমাকে বর্জন করেছে। ভোটের মুখে শিবির বদলেই টিকিট লাভ। সদ্য দলে যোগ দেয়া অনেককেই ভোটে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। তা নিয়ে ঘরে বাইরে কম বিক্ষোভ হয়নি, কিন্তু লাভের লাভ কিছুটি হয়নি। হেভিওয়েটদের দল বদলুদের বেশিরভাগই ভোটে মুখ থুবড়ে পড়ে। ভোটের পর হাওয়া বদলেছে রাজনৈতিক সমীকরণ। দল বদলু নেতারা অনেকেই ফের ফুল বদল করছেন, অনেকে আবার ওয়েটিং লিস্টে। দল বদলের সঙ্গে সঙ্গে তাঁদের গলার সুরও পাল্টেছে। বাংলার মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য এক সরকার চাই, যার নাম হবে ডবল ইঞ্জিন সরকার। আমি একদম বুঝেছিলাম যে আপনার খুব ভুল জায়গায় চলে এসেছি। এখন ভুলই হয়, সুতরাং আমি ভুলটাকে শুধরে নিয়েছি। সমস্যাটা তো বলছি, আমার কিনা মনে হচ্ছে একটা চক্র গ্রাস করে নিয়েছে। মানে তারা এই ভালো মানুষদের তৃণমূলেতে না থাকতে দেওয়া, ভালো কাজ করতে না দেওয়া, এই জিনিসগুলো আড়াল থেকে করছে। তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে। ভোট চলাকালে আমি সরে দাঁড়াতে চেয়েছিলাম, মানে এত বিড়ম্বনার মধ্যে পড়তে হবে দলের ভেতরে আমি কোনোদিন কল্পনাই করতে পারি। এদিকে 200 আসনের স্বপ্ন ভাঙার পর থেকেই পদ্মবনে ডামাডোল। দলের ভোট কৌশল নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠতে বসতে সরব প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি একটি টুইটে তিনি লেখেন, 3 থেকে 77 গোছের আবোল তাবোল বুলিতে পার্টি পিছবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। গত 1 বছরে রাজ্য রাজনীতিতে নেতাদের শিবির বদলে যে হিড়িক পড়েছে, তাতে এক ঝটকায় বলা মুশকিল কে কোন দলে। আগামী দিনে কে কোথায় থাকবেন তার আন্দাজ করা আরও মুশকিল। ওয়াকিবহাল মহলের মতে এই আয়ারাম গয়ারামের রাজনীতি নতুন নয়, কিন্তু যে গতিতে সুর ও শিবির বদল হচ্ছে তাতে আগামী দিনে রাজনীতিবিদদের গ্রহণযোগ্যতা থাকবে তো? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই যে দলবদলের হিড়িক, তাতে যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সৌম্যদারা। সৌম্যদা, এখন যেটা চলছে যে এখন আবার দেখতে পাচ্ছি যে ফিরতি প্যারেড। হ্যাঁ, ফিরতি প্যারেড মানে আপনাদের ক্ষেত্রে তো ফিরতি প্যারেড দেখা যায় না। ওটা তো ফিরতি প্যারেড দেখা যাবে যেখানে সেটা কি আপনারা ক্ষমতায় ছিলেন না বলে? হ্যাঁ, কিছু পেলে তবে তো যাবে। ওই তো ফেন্সিটার সব দেয়ালের ওপর বসেছিল, এখন কোন দিকে শক্তি দুম করে ঝাঁপ মেরে দিয়েছে। তো মুশকিলটা হচ্ছে কি জানো তো, যে ভোটের আগে আমরা দেখেছি যে ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শ্বাসকষ্টের চিকিৎসা করতে পারছিল না, এখন বিজেপিতে গিয়ে আয়ুষ্মান ভারতের চিকিৎসা করে আবার ব্যাক করছে। মানে চিকিৎসা হয়ে গেছে, 2টো হাসপাতাল এখান থেকে গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসছে। মানে অদ্ভুত ব্যাপার। মানে ভেবেছিল বুলেট ট্রেন, উঠে পড়েছিল,
এবার তো বুলেট ট্রেন না, ওটা দেখা গেছে প্যাসেঞ্জার ট্রেন, এখন নেমে গিয়ে এবার মালগাড়ির জন্য ওয়েট করছে, এবার মালগাড়িতে উঠে পড়বে। মানে লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। পরিষ্কার একটা কথা বলছি, এদের এই সব সময় এই দুটো দলের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, আদর্শগত তফাৎ কিছু নেই। তুই আদর্শগত তফাৎ না আনলে যা হয় এ ঘর আর ও ঘর। এখন এটার মধ্যে করে কনিষ্কবাবুরা এত দুঃখ পাওয়ার কিছু নেই। কথা হচ্ছে এটা এদের সব মিসড কলে আগমন হয়েছে, টুইটারে গমন হবে। এই টুইটারে মিসড কলে আগমন আর টুইটারে গমন, মানে আপনি জিজ্ঞাসা করুন, আমরা শূন্য হয়েছি, কোনো অসুবিধা নেই, মানুষ আমাদের ভোট দেয়নি, কিন্তু আমরা জয়লাভ করেছি কোথায় জানেন? নীতি আদর্শ লড়াইয়ে, মানুষের পাশে থাকার লড়াইয়ে জয়লাভ করেছি, এবং একটা জায়গায় আমরা স্টিক করে আছি। একটা ভাবতে পারেন, এই যে কনিষ্কবাবুরা এত লড়াই করছেন, এত কথা বলছেন, কনিষ্কবাবুর দুঃখটা আমার খারাপ লাগছে এই কারণে কনিষ্কবাবুদের নিজের দলের বিরুদ্ধে বলতে হচ্ছে। কনিষ্কবাবুদের এখন তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে, কংগ্রেসের বিরুদ্ধে বলে সিপিএমের বিরুদ্ধে বলতে হবে, এবং তোমার কোশ্চেনের বিরুদ্ধে বলতে হচ্ছে। কষ্টটা বুঝি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে কনিষ্কবাবু একটা কথা মনে রাখবেন, এই দল বদলুদের যদি সমর্থন করা যায়। আপনারা আগে বাকি, আপনারা আচ্ছা, আগে আপনি কোন দলের সমর্থক? রাজস্থান, আচ্ছা, আপনি কোন দলের সমর্থক? আগে ঠিক রাখুন। আরে মফি একটু চুপ করুন। চলে গেল দাদা। আরে ভাই একটু চুপ করুন, চুপ করুন, আপনি সবার সময় কথা বলছেন। ওনার দল নেই, প্রাইভেট কোম্পানি। আপনি একটু চুপ করুন, আপনি সবার সময় কথা বলবেন না, লোকে খারাপ বলবে। আমি আসবো সৌমল, এক সেকেন্ড, আমি সৌমলটা কনিষ্কটা আসবো, আবার উন্নয়ন সুরজিৎ আসবো প্লিজ। সুরজিৎ দাও কিছু বলতে চাইছেন, আমি সুরজিৎ দার কাছে একটু রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসি। রাজাগোপাল বাবু, এই যে দম বন্ধ হয়ে আসছিল, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, তারা তখন দলে দলে গেরুয়া শিবিরে যাচ্ছিলেন। এখন আমার মনে হচ্ছে যে না, এখানে কাজ করা যাচ্ছে না, বিজেপিতে কাজ করা যায় না। আসলে কি মানুষের জন্য কাজ করার তাগিদ, অদম্য তাগিদ, যেটাই তাদের একটা এরকম দিক, এই পথ হারানো পথিকের মতো তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে বেড়াচ্ছে? না দেখুন, মানে এইসব ঘটনা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে যারা রাজনীতিতে নেতাগিরি করেন তাদের একটা বড় রোজগারের জায়গা। তারা যেভাবে লাভবান হন রাজনীতির নেতাগিরি করে, সেটা অন্য কোথাও করা যাবে না। এবং রাজনীতিতে যদি আপনি ক্ষমতাসীন দলের মধ্যে থাকেন, বা যে দল ক্ষমতায় আসছে সেখানে যদি আপনার অ্যাফিলিয়েশন থাকে, তাহলে সকলেরই ভাবনা আবার বুঝি একটা প্রমোশনের জায়গায় তৈরি হচ্ছে। আদর্শ নিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সুনাম ছিল 60-এর দশকে 70 দশক পর্যন্ত, যে আদর্শ নিয়ে রাজনীতি, সে আদর্শ নিয়ে রাজনীতি কেউ করেন না। পরিষ্কার, যাদের মোহ কোন একটা দলের প্রতি মোহ এলো, সেই দলটা জানতে না জানতে মোহ ভঙ্গ হয়ে গেল, বোঝাই যাচ্ছে কিসের মোহ তাদের ছিল। তা আদর্শর মোহ তো নয়। তার মানে নিশ্চয়ই তারা ভেবেছিল এই দলটা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে আমি আমার ব্যক্তিগত সুযোগগুলোকে আমি ব্যবহার করব। যেই ক্ষমতায় আসেনি, তাই তাদের মনে হয়েছে এই দলটা অত্যন্ত খারাপ, এবার চলে যাওয়া প্রয়োজন। আবার যদি কোনো বিপর্যয় ঘটে, আরেকটা মাইগ্রেশন দেখবেন, আরেকটা অন্য পথে যাচ্ছে। সুতরাং রাজাগোপাল দা একটা কথা শুধু বলতে চাই, এটা শুধুমাত্র দল ক্ষমতায় থাকলো বা না থাকলো তাতে মাইগ্রেশন হয়নি। যখন কোনো সরকারি দল এটাকে প্রমোট করে, 2011 সালের আগে আমাদের সঙ্গে চরম বিরোধিতা বহু দলের সাথে ছিল, আমরা লড়াই করেছি মাঠে ময়দানে, কর্মীরা লড়াই করেছে, মার খেয়েছে, হত্যা হয়েছে। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি তো দীর্ঘদিনের রাজনীতির পর্যবেক্ষণ করছেন, 2011 সালে নির্বাচনে জয়লাভ করার পরে হচ্ছে ওই ক্যান্ডিডেটগুলোকে পঞ্চায়েত পুরসভা দখল করে নিতে হবে বলে শুধুমাত্র এই অনুপ্রেরণার বাহিনী গিয়ে সেখানে দখল করে নিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে নীতি আদর্শটা কোথায় ছিল? আমি জাস্ট আপনাকে আপনি শ্রদ্ধা রাজাগোপাল বক্তব্য শুনি। রাজাগোপাল একটু বলি, সময় একটু পরে বলতে দিন। ব্যাপারটা হচ্ছে যে আপনি যে জায়গায় যে আঘাত করছেন সেটা সঠিক। আমার মনে আছে যখন আমি টেলিভিশনে নানান চ্যানেলে গোড়ার দিকে যেতাম, আপনাদের দলের যারা নেতা ছিলেন, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, তারা দেখি অন্য জায়গায় চলে গেছে ব্যাপকভাবে। মানে সেটা তো বোঝাই যাচ্ছে যে তারাও যে আদর্শের টানে দলে ছিলেন তা কিন্তু নয়। আমি আপনাকে বলছি না, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে। ব্যাপারটা হচ্ছে যে এই আপনি যদি বলেন যে তাদের টেনে নিচ্ছে, এইটা কিন্তু ঘটে না। আমাকে টানছে কেন? আমি যেতে আগ্রহী বলি, আমি সুযোগের সন্ধানে আছি, তাই অন্য দল আমাকে আকর্ষণ করে টেনে নিচ্ছে। সেই ললিপপটা কি? ললিপপটা কি? সেটা কি মানুষের জন্য কাজ করার অদম্য তাগিদ, নাকি আসলে প্রভাব প্রতিপত্তি, এবং কোথাও যে অভিযোগটা আপনি করছেন যে কোথাও একটা সেটা অর্থের সঙ্গেও তার যোগ, সবার ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু তার সঙ্গে অর্থ এবং প্রতিপত্তির একটা যোগসূত্র রয়েছে?
রাজাগোপাল বাবু। হ্যাঁ দেখুন, এটা তো পরিষ্কার যে আমি যদি মানুষকে সেবা করব, আমি আমার আদর্শ নিয়ে থাকবো। একটা আদর্শের ট্রানজিশন, একটা আদর্শ থেকে আরেকটা আদর্শে যেতে গেলে বহু লম্বা সময় লাগে, নিজের মনের মধ্যে নিজের সঙ্গে নিজের লড়াই শুরু হয়ে যায়। একেবারে আমি এখানে আসবো, সুরজিৎ দার কাছে আসবো। সুরজিৎ দা অনেকক্ষণ কিছু বলতে চাইছেন, সুরজিৎ দা প্লিজ। আমি সৌম্যদাকে বলছি, সৌম্যদা যেটা বলছিলেন যে দুটো দলই সমান, যে যেখানে পারছে যখন ইচ্ছা যাচ্ছে, সেই জায়গা থেকে আমি একটা কথা ক্লিয়ার করছি সৌম্যদাকে, যে যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল তারাই আবার তৃণমূলে চলে যাচ্ছে। এখানে বিজেপির কিন্তু বিজেপি আমাকে বহিষ্কার করেছে ঠিকই, কিন্তু আমি বিজেপিকে মনে রেখে বলছি, আমি কনিষ্কদার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বাবুল সুপ্রিয় তিনি তৃণমূল কংগ্রেস করেননি, সুরজিৎ দা বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেস করেননি এর আগে, তিনি প্রথম যে রাজনৈতিক দল করেছিলেন সেটা একটা বিজেপি করেছিল। 100-র মধ্যে একটা গেছে। আমি কনিষ্কদাকে জিজ্ঞেস করছি, দাদা থাকবে তো? সুজিতে পড়ে গোবর হাসে, সেও না জানে তার এদিন আসে। হ্যাঁ কনিষ্কদা, আপনার দিন আসছে, আপনি বলবেন, আপনিও আমার মতন মুখ খুলবেন বিজেপিতে। কনিষ্কদা না, আমরা মুখ খুলি বলেই তো আজকে বিরোধী জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা মুখ খুলি তো 77 শুরু করেছিলেন, 70-এর নিচে 70-এর নিচে নেমে গেছে, ক্রমশ নামছে, অত্যন্ত দ্রুত বেগে আপনার গুরু জিরোর দিকে এগিয়ে যাচ্ছে, শূন্যের দিকে যাত্রা, অন্তর্জনী যাত্রা শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারীর। একে লোকসেলিং এ জিতেছে 77 ঘন্টা রাখতে পারে, যেমন 70 নেই না। হাওড়া থেকে না লোকপাটনে জিততো আপনার শুভেন্দু বাবু। আরে হাওড়া থেকে ইলেকশনে লোকপাটনে আপনার শুভেন্দু বাবু জিততো। বড় বড় কথা বলছেন। কনিষ্ক পান্ডার অডিওটাকে বাড়াতে অনুরোধ করছি। লোক পাঠিয়েছিলাম তাই তো জিতেছে। আপনার দাদা থাকবে তো? শুভেন্দু বাবু থাকবে তাহলে? থাকবে, গ্যারান্টি দিতে পারছে। আমি সুরজিৎদের কনিষ্করা নিশ্চয়ই এখন ঠিক আছে। সুরজিৎ বাবুর কথা তুমি শুনতে পাচ্ছ? এক এক করে প্লিজ, এক এক করে কার কথা শোনা যাচ্ছে না। এক সেকেন্ড আমি একটা সুরজিতের একটা কথা, সুরজিৎ আমি একটা কথা, সুরজিতের কথা আমি সমর্থন করে বলছি। জিজ্ঞাসা করুন কনিষ্কদাকে। না সুরজিৎ, আমি তোমার বিজেপিতে আরেকবার বলুন প্লিজ, সুরজিৎ বলুন আরেকবার প্লিজ। বিজেপিতে শুভেন্দু বাবু থাকবে কিনা এর গ্যারান্টি চান আপনি একবার? যদি হাওড়া থেকে লোক না পাঠাতাম তাহলে শুভেন্দুদা জিততে পারতো? শুনুন শুনুন, যখন মধ্য গগনে সিপিএম, তখন লক্ষণ সেটকে হারিয়েছেন। যখন মধ্য গগনে মমতা ব্যানার্জির দল, তখন মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। লক্ষণ সেটকে হারিয়েছেন কোন প্রতীকে? মাথার উপর কোন ছবি নিয়ে? লক্ষ্মীনারায়ণ উনার সম্পর্কে মাথার উপর লক্ষ্মীনারায়ণের ছবি নিয়ে লক্ষণ সেটকে হারিয়েছেন। ভিড় বেশি তার মানে মদ বেশি উপকারী নয়। মমতা কনিষ্ক বাবু, দুধের দোকানের থেকে মদের দোকানে ভিড় বেশি তার মানে মদ বেশি উপকারী নয়। সুরজিতের একটা কথা, সুরজিতের একটা কথা আমি সমর্থন করেই বলছি, যে কথাটা ঠিক বলেছে, যে বারবার এই যে দল বদল করছে, এতে তো তার পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। কারোর ভোট নিচ্ছেন, জয়লাভ করছেন, সেই মানুষগুলোকে ঠকিয়ে অন্য দলে যাচ্ছে। আমার এই আপনার বক্তব্যের রেশ টেনে আমি একটু সুপ্রিয়র কাছে আসবো। এক সেকেন্ড সুপ্রিয়, মনে করো যে এদের নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ হয়তো দেখানো গেল যে আমাদের দল ছেড়ে যারা চলে গিয়েছিল তাদের আবার আমাদের এখানে ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই, এইটুকু ইগো স্যাটিসফাই করা হয়তো যেতে পারে তৃণমূল কংগ্রেসের। তার অতিরিক্ত লাভ হবে, কারণ এই প্রশ্নটা কি কখনো নিজেদের করেছো, যদি বিজেপি ক্ষমতায় আসতো, সত্যি যদি 200 বা 180 নিয়ে বিজেপি ক্ষমতায় আসতো, তখন এরা মনে করতেন যে বিজেপিতে কাজ করা যায় না, বিজেপিতে কাজের লোকের থেকে টাকা চাওয়ার লোক বেশি, তখন মনে করতেন যে না তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে ভুল করেছিলেন? আমরা মনে করি দলের নেত্রী যেভাবে সোজা প্রশ্নের সোজা উত্তর চাইছি, তুমি নিজে মনে করো যে যদি আজকে জাস্ট ভাবো যে আমি সুরজিৎ সাহা বলছি, আমরা সিপিএম আমলে সিপিএম এর বিরোধিতা করেছি, তৃণমূল আমলে তৃণমূলের বিরোধিতা করেছি, দলের মধ্যে তৃণমূলীকরণ যে হচ্ছে, আজকের যে কমিটি ঘোষণা হয়েছে
সেটা থেকে আর দলের পরিষ্কার মধ্যে দলকে কালিদাসের ভূমিকা পালন তৃণমূলীকরণ করা করছি, এটা হচ্ছে। বলুন। তার বিরোধী আবার সবাই কালিদাস, আপনি আপনি আপনার দাদাকে গুরু জিজ্ঞাসা হরিদাস। করুন থাকবে কিনা, প্রশ্নটা এড়িয়ে গেলেন, প্রশ্নটা এড়িয়ে গেলেন কনিষ্কা বাবু, আপনার দাদা থাকবে কিনা প্রশ্নটার উত্তর দিন না, প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কেন? সিপিএম এর সাথে লড়াই, টিএমসির সাথে লড়াই, কংগ্রেসের সাথে লড়াই, প্রশ্নটার উত্তর দিন। আপনার দাদা থাকবে গ্যারান্টি দিন, থাকবে গ্যারান্টি দিন। দাদার সঙ্গে যেগুলো এসেছিল কেউ তো নেই, দাদার সঙ্গে যেগুলো এসেছিল এরা তো কেউ নেই। দাদা থাকবে, দাদা থাকবে, এক সেকেন্ড, যদি দাদা থাকবে। এক সেকেন্ড, যদি বিধানসভা দাদা নির্বাচনের থাকবে। ফলাফলটা ভিন্ন হতো না, তাহলে মনে হয় জেলা ফিরতেন? আমার মনে হয় একাধিক সময় তৃণমূল কংগ্রেসের যোগদানের যা হার, সেখানে কোন একটা নির্দিষ্ট ফলাফল, একটা নির্দিষ্ট রেজাল্টকে দেখে কেউ আসেন না। এই দলে যারা যোগদান করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাচ্ছে মানুষের, হারিয়ে যাচ্ছে কনিষ্ক বাবু, এইসব করবেন না। হারিয়ে যাচ্ছে মানুষের হিসেব, হারিয়ে যাচ্ছে মানুষের চাকরি বাকরির ইস্যু, হারিয়ে যাচ্ছে মানুষের 12.5 লক্ষ কোটি টাকা, আর হারিয়ে যাচ্ছে বিজেপি, আর ক্রমশ হারিয়ে যাচ্ছে বিজেপি, ক্রমশ হারিয়ে যাচ্ছে বিজেপি। 45,000 লোক মানুষের বেকার, আমরা বেকারত্বের কারখানা, একের পর এক বেসুর দেখার পরে কি রুদ্রনীল ঘোষ, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী এদের দায়িত্ব বৃদ্ধি? কেন? সকলেরই দায়িত্ব আছে, সকলেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইনারা প্রত্যেকেই দায়িত্বে ছিলেন। রাজীব বাবু তো আমাদের সারা ভারতবর্ষের কমিটির মধ্যে ছিলেন, কিন্তু ব্যাপারটা বুঝি যদি দুর্নীতিগ্রস্ত হয় নিয়েছিলেন কেন? যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন দুর্নীতিগ্রস্ত, আপনি নিয়েছিলেন কেন? কম্প্রোমাইজ করেছিলেন কেন? এরা হচ্ছে সেই ইন্টারলিডারদের নিয়েছিলেন কেন? তখন মনে হয়নি জলে না থাকলে, আপনারা নীতি আদর্শের গুলি করছেন। ওরা হচ্ছে যখন বলেছিল তাহলে যদি দুর্নীতিগ্রস্তই হয় নিয়েছিলেন কেন? নিয়েছিলেন কেন? সুরজিৎ শাহ কিছু বলছেন। আমি সুরজিৎ বাবুর কথা বলছি, আমি বলছি কনিষ্কদা, কনিষ্কদা একটা ব্যাপার বুঝিয়ে দিই, সুরজিৎ বাবু দলের বিরুদ্ধে বললে বহিষ্কার, আর রাজীব বাবু দলের বিরুদ্ধে বললে জাতীয় কর্মসমিতিকে কোন অধিকারী আমার প্রশ্নের উত্তর দিন। আপনারা অনেক বিজেপিটা ভালো বুঝি, যেমন আমার খুব সংক্ষেপে আপনার কাছে প্রশ্ন। সুরজিৎ দা, আপনি কিভাবে ব্যাখ্যা করেন যে আপনার বক্তব্যের পর পত্রপাঠ আপনি বহিষ্কৃত, তথাগত রায় যেমন নির্দিষ্টভাবে অভিযোগ করছেন, তথাগত রায় নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ করছেন এবং বিজেপিতেই থাকছেন, এই প্রমাণ দিতে বলুন না। আপনার কি মনে হয় যে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা, অন্যদের বিরুদ্ধে নয়? প্রমাণ দিতে বলুন না। আমি বলছি কনিষ্কদা, আমাকে ব্রেক নিতে হবে। সুরজিৎ শাহ, আপনার কি মনে হয় যে এক যাত্রায় পৃথক ফল কেন? আমার কাছে পরিষ্কার কথা, বিজেপিকে তৃণমূলীকরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমি আছি, তার বিরুদ্ধে আমার লড়াই চলবে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। একটা কথা পরিষ্কার, সংগঠনের সাধারণ সম্পাদক, সংগঠনের সভাপতি, তিনি উপস্থিত থাকাকালীন উনি যে প্রশ্নটা তুললেন, উনি যে পুরুষ আমাদের সময় একদম সংক্ষিপ্ত, সেই প্রশ্নের উত্তরটা এই যে সবচেয়ে বড় মৌলিক যে প্রশ্নটা উঠে আসছে যে যারা দলবদল করছেন তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা সেটা কি ইনট্যাক্ট থাকছে? এই মৌলিক প্রশ্নটা তো উঠে দাঁড়াচ্ছে। এই সম্পর্কে আপনারা কি মতামত জানাচ্ছেন দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো দলকে এই মুহূর্তে যে প্রশ্নটা ফেস করতে হচ্ছে সেটা হলো যে রাতারাতি ফুল বদলানো এই নেতা, তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা কি থাকছে? আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফতে এই প্রশ্নটাই আমরা রেখেছিলাম। হ্যাঁ মনে করছেন মাত্র 11%, 89% অর্থাৎ অধিকাংশ মানুষ মনে করছেন যে না, রাতারাতি ফুল বদলানো নেতাদের কোনো গ্রহণযোগ্যতা থাকছে না।
নিবেদিতা মৈত্র মুখার্জি বলছেন, নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকবে সারা জীবন, তাই এদের বাতিল করাই উচিত। অমিত কুমার বলছেন, যারা রাতারাতি ফুল বা দল পাল্টেছে তারা ভারতীয় রাজনীতির ঘুণ পোকা, মানুষের উচিত তাদের বরখাস্ত করা। দিলীপ রায় বলছেন, এটা বিনা ক্যাপিটালের ব্যবসা, দাবার চালের মতো ঠিক চাল দিতে পারলেই কেল্লাফ হবে। অপূর্ব সাহা বলছেন, সংবিধান পরিবর্তন করা উচিত, যে দলের টিকিটে জয়ী সেই দলে 5 বছর থাকতে হবে, দেখা যাক কার কত কদর। মনোহর আলী বলছেন, গ্রহণযোগ্যতা আছে বলেই তারা সহজেই ফুল বদলানোর সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং সমস্ত ফুল বদলানো নেতাদেরই এটা ফেস করতে হচ্ছে যে সত্যি কি মানুষের জন্য কাজের তাগিদ বা কাজ করার সুবিধে সেটাই একমাত্র কারণ, নাকি আসলে নিজেদের প্রভাব প্রতিপত্তি সমীকরণ এই সমস্ত কিছুই আসল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, আদর্শ রাজনৈতিক আদর্শ নয়। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।